আলোচ্য বিষয় সৌরভ গঙ্গোপাধ্যায়। গুগলে যদি আমরা লিখি হন্টেড হোটেল, সবচেয়ে বেশি নাম পাওয়া যাবে ইংল্যান্ডে। ভারতীয় ক্রিকেটে একটা নিদর্শন, যাকে নিয়ে আজকে আমাদের এই আড্ডা, বা যাকে নিয়ে এই তোমার কথা অনুযায়ী ওপারের কথা নিয়ে তার যে ভাবনা চিন্তা, তার মানে আতঙ্ক, তো এই হলো সৌরভের কথায়, নিজের কথায় শোনা আমার ওর ভূত কাহিনী, ওর নিজের অভিজ্ঞতায় ভূত কাহিনী। নমস্কার বন্ধু, ওপারের কথা নিয়ে আমি অমিত আবার চলে এসেছি। আর আপনাদের কথা মতো আবার আমাদের সাথে দীপকদা, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, আমাদের সাথে আছেন। আজ উনি আরেকটা দাদার ঘটনা আমাদের কাছে শেয়ার করবেন আমাদের এই চ্যানেল। নমস্কার। আপনারা যারা এই চ্যানেল দেখেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে টের পেয়ে গেছেন যে অমিত আপনাদের কাছে কি কি ধরনের গল্প, রোমহর্ষক গল্প নিয়ে উপস্থিত পায়। হয়তো নিজেদের অভিজ্ঞতার কথা আপনারা শোনেন, অমিতের বিভিন্ন ধরনের ইনপুটস থেকে আপনারা সেটা বুঝতে পারেন, এবং যারা এখানে আসেন স্টুডিওতে আমার এই চেয়ারে বসেন, তারা অনেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা বলে। আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা না, আমি আপনাদের আজকে এমন কিছু গল্প শোনাবো। গল্প এই কারণে যেহেতু আমি শুনেছি, আমাকে কেউ বলে, আমি যদি নিজে উপলব্ধি করতাম তাহলে বলতাম গল্প না সত্যি। কিন্তু আমার কাছে এটা গল্প এই কারণে, যারা শুনবেন, যারা জানবেন, তাদের কাছে এটা গল্প নাও হতে পারে। কারণ যাকে নিয়ে আজকে আমাদের এই আড্ডা, বা যাকে নিয়ে এই তোমার কথা অনুযায়ী ওপারের কথা নিয়ে তার যে ভাবনা চিন্তা, তার আতঙ্ক, সেগুলো নিয়ে আমরা আজকে একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলোচ্য বিষয় সৌরভ গঙ্গোপাধ্যায়। ও এত মানে ওই ধরনের মানসিকতার ছেলে, এটা জানতামই। জানলাম কিভাবে না, সারা কাপ খেলতে গেছে ভারতীয় দল, দারুণ পারফরমেন্স, ওপেলাসটা গাড়ি পেয়ে গেল, ম্যান অফ দ্য ম্যাচ, 5টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। আর ওই দলে অধিকাংশ ক্রিকেটার ভারতীয় দলের তখনকার ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট টিমে থাকার মতো প্লেয়াররা ভাগ হয়ে গেছিলো, তারা কমনওয়েলথ গেমসে খেলতে গেছিলো। অনেক কুমড়ারা ইয়ার্কিমের ওকে বলতো, যাও যাও গিয়ে খেলো গে, তো চিরকাল খেলবে, আমরা যদি জিতি আমরা গোল্ড মেডেল নিয়ে দেশের হয়ে আসবো। তো সচিনও এই নিয়ে খুব ওকে লেগ পুল করতো, পরেও করেছিল। কিন্তু তখন সচিনদের আবার সৌরভ বলেছিল যে হলো তো, কিছুই তো হলো না, আর এদিকে আমার একটা গাড়ি হয়ে গেল। এনিওয়ে, ও তো ঠাট্টা মস্করা তার মধ্যে। কিন্তু তারপরে ফিরে আসার পরই বাংলা আর উড়িষ্যার একটা ম্যাচ ছিল। সাধারণত এই ম্যাচগুলো ইন্ডিয়ান ক্রিকেটাররা থাকলে কটকের বারবাটি স্টেডিয়ামে হয়, কিন্তু আমি জানি না, এখন রিকালেক্ট করতে পারবো না কেন কটকের বারবাটি স্টেডিয়ামে এই ম্যাচটা হয়নি। এই ম্যাচটা হয়েছিল বালাসোরে একটা ক্রিকেট স্টেডিয়াম, তাতে অত বেশি বসার জায়গা নেই, ও কিন্তু অসম্ভব ভালো মাঠ, উইকেটও খুব ভালো। সেই মাঠে আমার যতদূর মনে পড়ছে, যে অনেক দিন হয়ে গেছে তো কিছু কথা মনে থাকে, কিছু মনে থাকে না, কিন্তু খুব কোইন্সিডেন্স যে টরন্টো থেকে জিতে আসার পর সৌরভ সমেত দুটো দল নয়, কারণ হোম টিম তো বাড়িতেই থাকে বা কোথাও অন্য জায়গায় থাকে, সেখান থেকে মুভ করে। তো এই টরন্টো বলে ওখানে একটা হোটেল পাওয়া যায়, এবং সেই হোটেলেই বুক করা হয়েছিল এন্টায়ার বেঙ্গল টিম। এবং আমি এবং তখন আমার অন্য কাগজের সতীর্থ পার্থ রুদ্র, এখন আর পৃথিবীতে নেই, ও বেশ কয়েক বছর হলো চলে গেছে। তো আমার রুমমেট ছিল, আমরা দুজনে রুমমেট ছিলাম। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তার উপরে একটা ফ্লোর, তারপরে আর নেই। থার্ড ফ্লোরে ছিল সৌরভ, অন্যান্য বেঙ্গল ক্রিকেটাররা ছিল। সৌরভের জন্য সিঙ্গেল রুম দেওয়া ছিল। ম্যানেজার ছিলেন সমীর দাশগুপ্ত, অত্যন্ত ভালো একজন ক্রিকেট দক্ষ প্রশাসক, তিনিও মারা গেছেন, তিনিও আর এই পৃথিবীতে নেই। তো অরুণলাল প্রথম বাংলা দলের দায়িত্ব নিয়েছিল। এই যে লাস্ট যেটা নিয়েছিল সেটা ওনার দ্বিতীয় ফেজ। সৌরভ এসে অরুণলালকে কোচ করিয়েছিল।
কিন্তু ফার্স্ট ফেজ যখন হয়েছিল তখন জগমোহন ডালমিয়া ছিল, অরুণলাল রিটায়ারমেন্টের পর বাংলার কোচ হয়েছিলেন, সম্বরণ ব্যানার্জি সিলেক্টর ছিল। এই অবস্থায় সৌরভ ওখান থেকে ফিরে এসে এতে যায়, বালাসোরে খেলতে যায়, এবং খেলতে যেতে গিয়ে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের যিনি মালিক তিনি টুর্নামেন্ট মানে ম্যাচটা রঞ্জি ম্যাচটা শুরু হওয়ার আগের দিন একটা ফেলিসিটেশনের ব্যবস্থা করেন। সাবা ছিল, সাবা করিম ছিল, কারণ সাবা করিম এতেও ছিল, ওই টরন্টো যে ইন্ডিয়া টিম ছিল তখনও ও ছিল। তো ওদেরকে সবাইকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তারপরে যে যার ঘরে চলে। আমাদের কাজ ছিল কপি লেখা, রিপোর্টার। আমি বর্তমান তখন চাকরি করি, পার্থ তখন আজকাল। তো আমরা সেদিনে প্রিভিউ কপি টপি এসবগুলো লিখছি। না, এটা ম্যাচের ঠিক আগের দিনের গল্প। তো একই রুমে আমরা দুজনে দুটো আলাদা খাট, তো খাটের ওপর শুয়ে বসে এরমভাবে কপি লিখতাম। তখন হাতে লেখা কপি ফ্যাক্স করে পাঠাতে হতো। তো আমি কপি লিখছি, তার মধ্যে আমাদের বেডের মাঝখানে টেবিলে ফোন, ইন্টারকম বা ওটাই আর কি, বাইরে থেকে কল এলে বা আমরা কলকাতায় ফোন করতে গেলে ওইটা থেকেই ফোন করি। তো বেজে ওঠে। পার্থ খুব লম্বা চেহারা, পার্থ হাত বাড়িয়ে ফোনটা তোলে। আমি তখন লিখছি। পার্থ যখন ফোন তোলে তখন বুঝতে পারি কারোর সাথে একটা কথা বলছে, পার্থ সম্পর্কে জিজ্ঞেস করছে, পার্থ উত্তর দিচ্ছে, এবং পার্থ লাস্টলি যেটা আমার মনে আছে যে কথার মধ্যে বলেছিল, না বস আমি তো নাক ডাকি। হ্যাঁ, এইটা শুনেছি। আমি কপি লেখা শেষ করছি, শেষের দিকে আমার প্রায়। তো তখন ফট করে বললে, এই দীপু মহারাজ তোর সাথে কথা বল। মহারাজ মানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ফোন ধরলাম, বলছি কী করছো? আমি বললাম যেরকম কপি লিখছি, পার্থ যা করছে তাই করছি। কতক্ষণ লাগবে? 8টা হবে, ঘন্টা দেড়েক তো লাগবে, আরও কিছু কপি আছে। আচ্ছা শোনো না, তোমরা কোথাও খাবে না? পার্থদাকেও বলে দিয়েছি, তোমরা দুজনে আমার সাথে ডিনার করো। তো পার্থ আর আমি এটাই ভাবলাম যে চল ভাই, নিজের পকেটের খরচা করে তো ডিনারটা হচ্ছিল, চল মহারাজের সাথে ডিনার করা মানে অনেক গল্পও হবে, স্টোরিও পাওয়া যাবে, এসব কিছু। এত অবধি ঠিক ছিল। তারপরে আমরা যখন লেখাফেখা করে যাওয়ার সময় মানে উঠছি, তখন আবার ফোন বাজে। এবার আমি ধরতেই মহারাজের গেল, সৌরভের গেল, দীপুদা তুমি একটা কাজ করো তো, তুমি পার্থদাকে বলো যে তুমি আমার সাথে শোবে। মানে আমি তোর সাথে শোবো মানে? হ্যাঁ, তুমি এসো, ডিনার ফিনার করে আমার এখানেই শুয়ে পড়বে। সে বুঝে তোমার যদি ড্রেস চেঞ্জ করা হয় ড্রেস নিয়ে এসো। আমি বললাম আচ্ছা। তো রেখে দিই, পার্থকে বললাম। পার্থ তখন আমাকে বলছে, আরে তোর তো হয়ে গেল। তখন আমার একটা বই বেরোনোর কথা, সৌরভের 3টে বই আছে, এটা নিয়ে 3য় বই। তো ও তখন বলছে যে যা, তোর বইয়ের প্রচুর মাল মশলা এক রাতে উঠে যাবে। তাই বললাম, তুই এভাবে ভাবছিস কেন? ও তো এরমভাবে মেশে না আমাদের সাথে। আর ঠিক আছে, সে তো দেখা যাবে, চল। আমরা খেতে যাই, আর ডিনার ফিনার করে পার্থ ফিরে আসে রুমে, আমি ওর সাথে থেকে যাই। সেদিনকে পার্থ চলে আসার পর ঘন্টা 2-2.5 গল্প হয়েছে। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কেন একা একটা রুম তোমাকে দেওয়া হয়েছে, সেটা একা আরামসে ঘুমোবে, কালকে খেলা, কি অসুবিধা হলো যে আমাকে ডাকতে হবে তোমার সাথে শুতে? কারণটা গল্প করার জন্য নাকি অন্য কোনো কারণ? প্রথমে বলছে না গল্প না করলে আমার ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে না। তো তুমি তো টিভি দেখো, টিভিটা কিন্তু চলছে তখন, টিভি দেখো, তারপরে টিভিতে পুরোনো ম্যাচ দেখালে, নিজের ম্যাচ দেখলে দেখো, সেগুলো না করে আমাকে কেন? তখন টিভিটাকে মিউট করলো, করে বললো, আমার একটু অস্বস্তি হয় জানো একা একা এতে থাকতে, রুমে থাকতে। তাই? হ্যাঁ। আমি কেন, এটার তো একটা কোনো কারণ আছে। বললো, জানো আমি সচরাচর নিচের তলার দিকে হোটেলের রুম নিই না। কেন? আমি সবসময় চেষ্টা করি যদি 5 স্টার হোটেল হয় একদম টপ ফ্লোর, তার আগের ফ্লোরটা, মানে ছাদটা নয়, ছাদের পরের ফ্লোরটা। আর
আমার সবসময় যেটা দরকার সেটা হচ্ছে যে আমি যদি একা না থেকে আর সঙ্গে কেউ থাকে তার সে যেন নাক না ডাকে। আমি বললাম মহারাজ আমার তো মনে হয় আমি ডাকি না, কিন্তু ঘুমের ঘরে তো বলতে পারবো না কখন ডাকছি না ডাকছি। না না ঠিক আছে চলো না শুয়ে পড়বো, কোনো ব্যাপার না, আগে তো আড্ডা মারি। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার এই সমস্যাটা কেন, মানে তুমি একা থাকতে পারো না, এটা কি তোমার ভয়? আমরা শুনেছি তোমার খুব ভূতের ভয়। বলছে ভূত নয় গো, আমার চোরের ভয় আছে। চোর? সেটা কি জিনিস? বলছে তুমি শোনোনি লালজির কাছে এই গল্প শোনোনি? আমি তখন ওকে বললাম লালজি মাঝে মাঝে একটা গল্প বলে, আমার পুরোটা শোনা হয়। হ্যাঁ এটা ঘটনা। ও লালজি মানে হচ্ছে অরুণলাল। অরুণলাল প্রায়ই একটা কথা বলতো, यार सौरभ को संभाल लो क्योंकि जहाँ भी रुकना पड़ेगा वो पहले ये देख लो कि उधर सिक्योरिटी अच्छा है। इसका मतलब वही होता है कि भाई ওখানে নিরাপত্তা ঠিক আছে। তা আমি ওকে বললাম এরকম বলতো কারণটা কি? কারণ একটাই, আমার প্রথম দলিত ট্রফির খেলা আমি লালজির পার্টনার হয়ে KSCS স্টেডিয়াম মানে কর্ণাটকের যে মেন স্টেডিয়াম চিন্নাস্বামী স্টেডিয়াম, সেখানে ওই সময় ওই স্টেডিয়ামেরই লাগোয়া লিফটে করে উঠতে হয়। গ্যালারির পিছন দিকটায় থাকার ভালো রুম আছে, যেরকম CCI আছে ওখানেও আছে। প্লেয়াররা সাধারণত যেই ধরনের আউটস্টেশন টিম যখন যেত তখন তারা প্রেফার করতো ওই হোটেল ওখানেই থাকতে, ইজিলি অ্যাক্সেসেবল, জিম সুইমিং সব কাছাকাছি আরামসে করা যেত, আর মাঠের একদম লাগোয়া থাকলে যা হয়। তো অরুণলাল আর সৌরভ রুমমেট। ওই সময় মাঝ রাতের দিকে ওরা মনে হয় খুব সম্ভবত সেকেন্ড ফ্লোরে টোরে ছিল, মানে ওটা 4 তলা, তো ওর সেকেন্ড ফ্লোরে ওরা ছিল। মাঝ রাতে হঠাৎ মহারাজ সৌরভের বক্তব্য, যেটা হাতের ধাক্কা দিয়ে কেউ ধাক্কা মারছে আর বলছে উঠ সারা উঠ সারা উঠ। তখন গলাটা আমার শুনে মনে হচ্ছে লালজি বলছে, তো ধর্ম করে উঠেছে। ধর্মর করে উঠেই দেখি সামনে একটা বড় চেহারা, মুখ চোখ ঢাকা, আর হাতে চকচক করছে একটা মানে ছুরি। আর লালজি মানে দুটো আলাদা আলাদা বেড, লালজি নিজের বেডের ওপর উঠে আমাকে এরকম হাত বাড়িয়ে ধাক্কা মেরে তুলছে। আমার তো ওটা দেখেই আমার হয়ে গেছে। আমি তখন ভাবছি যে এটা কি, মানে কি দেখছি, স্বপ্ন দেখছি নাকি সত্যি কিছু দেখছি। হ্যাঁ, তো তোকে জিজ্ঞেস করার পরে ও বলছে যে এরকম রাতের মাঝামাঝি অবস্থায় তখন হঠাৎ দেখছি কি একটা আমায় ধাক্কা মারছে, উঠ উঠ সারা উঠ সারা উঠ। আমার কিরকম মনে হচ্ছে যেন লালজির গলা। তো আমি ঘুম থেকে উঠেই দেখি সামনে একটা বড় চেহারার লোক, মুখ চোখ বাঁধা, মানে চোখটা খোলা মুখটা বাঁধা, হাতে চকচক করছে একটা চাকু। আমার তো দেখেই হয়ে গেছে। আমি তো বুঝিয়ে উঠতে পারছি না এই লোকটা কোত্থেকে এলো, লালজি কী করছে, আমি কি করছি, কী বৃত্তান্ত আমি কিছুই বুঝতে পারছি না। ভাবছি স্বপ্ন দেখছি না কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো লালজির দিকে তাকাচ্ছি, ওকে দেখছি কত বড় চেহারা, লালজি কিছু করছে না, হাতে চকচকে। তখন ও নাকি বলছে, মানে যাকে ও দেখছে, জলদি কর জো হ্যায় নিকাল দে, মানে যা যা আছে বার করে দাও। সৌরভ বলছে আমি আমার চেন আংটি ও টাকা গয়, মানে ওর কাছে বেশি টাকা থাকে না সব সময়, আর লালজির যা যা টাকা পয়সা আছে সব ওর সামনে একটা রুমালের মধ্যে রাখছে। রাখার পর বলছে আর কে হয়, মানে লালজি একটা খুব ভালো ঘড়ি ছিল, দামি ঘড়ি, সেটা দিয়ে দিয়েছে। সৌরভ ঘড়ি পরতো, সেটা দিয়ে দিয়েছে। এরকম সব দেওয়া হয়ে গেছে। দিয়ে তারপরে ও ছুরিটা নিয়ে ওদেরকে বলেছে আমি 10 মিনিট অবধি দেখব যে তোমরা কিছু করছো কিনা। আমি বাথরুম দিয়ে এসেছি, আমি বাথরুম দিয়েই বেরিয়ে যাব। 10 মিনিট আমি দরজার ওপারে থাকবো, থেকে যদি দেখি তোমরা কিছু করছো বা ডাকছো কিছু করছো, এই ছুরি আমি ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছি। দুজনের তো হয়ে গেছে। বলছি বাবা এইসব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, যাক বাবা, কোনো আপত্তি নেই বাবা, দরকার নেই। লালজি ওকে খাটের উপর বসে, সৌরভের দিকে খাটের উপর বসে। লালজি সৌরভকে বলছে যে सौरभ कुछ मत कर, जो जा रहा है जाने दो, वापस एक दिन आ जाएगा, ये नहीं आएगा कोई दूसरा कुछ आएगा, लेकिन एक बार जान चला जाएगा तो गया।
সৌরভ বলছে লালজি এত মানে শক্তপোক্ত, আমি তো না ভয় ভয় খাই, তো সেক্ষেত্রে এরকম কথা বলছে, বাবা দরকার নেই, আমি এরকম বসে আছি, ও যা নিয়ে গেছে নিয়ে যায়। মিনিট 7-8 পরে লালজিরই প্রথম সাহস বাথরুমের দিকে যাচ্ছে। সৌরভ বলছে লালজি মত যাও আমি 3 মিনিট 2 মিনিট বাকি আছে। লালজি বলছে বাট নেই আর চলা গিয়া শায়দ। তো দরজাটা কোনো রকমে ফাঁক করে দেখে কেউ নেই। বাথরুমে ওখানে লাগানো ছিল ওই স্ক্র্যাপার টাইপের থাকে না আগেকার দিনে, জানলার ওপরে একটা বড় ধরনের হাওয়া যাওয়ার জায়গা থাকে, ওটাকে পুরোটাকে খুলে ফেলেছিল, একটা মানুষ যাতে গলে যায় সেরকমভাবে গলে যাবে, তারপরে পাশ দিয়ে পাইপ আছে ওটা দিয়ে চলে যাবে। এইবারে হয়ে যাওয়ার পর একে ডাকা ওকে ডাকা, এই সিকিউরিটি ডাকা ওই ডাকা, এইসব চলছে। তো সৌরভের হচ্ছে এটা একটা ভীতি, পাইনি কিছুই, পুলিশে বলে ফেলেও কিছু পায়নি না, কিন্তু সৌরভ 2 তলা 3 তলা এগুলোতে থাকতে চায় না এই ভয় যে এই রকম একটা মূর্তিমান যদি আমার সামনে এসে ঢোকে আমি কী করব। এই ভীতির জন্যই সেই রাতে আমাকে ওর সাথে রাতে থাকতে হয়েছিল, ঘুমোতে হয়েছিল। আজ এখানেই শেষ করলাম, দাদাকেও ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আপনারা ভালো থাকবেন।